এবারে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অভিনব উপহার হলো যারা নির্বাচন কেন্দ্রের বাইরে থেকে প্রচারে গিয়েছিলেন কিন্তু সেই জেলারই মানুষ, আজকে তাদের মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। রুদ্রাংশু মণ্ডল বাড়ি দাঁতনে বিজেপি কর্মী, প্রচারে গিয়েছিলেন মেদিনীপুর উপনির্বাচনে, গতকাল রাত্রে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সিভিক ভলেন্টিয়ার পুলিশ প্রায় সমস্ত উপনির্বাচনগুলোতে গিয়ে সেখানে বিজেপির যারা এস্টাবলিশ প্রমিনেন্ট ওয়ার্কার আজকে তাদের গৃহবন্দী করবার চেষ্টা করছে, তাদের ভয় দেখাচ্ছে। মাদারিহাটে আমাদের প্রার্থী রাহুল লোহার আজকে তার গাড়ির ওপরে আক্রমণ করা হলো, গাড়ি ভাঙচুর করা হলো। লোকসভা নির্বাচন থেকে এই ট্রেনটা শুরু হয়েছে, বিভিন্ন সময় প্রার্থীর মুভমেন্টকে কমিয়ে দেবার জন্য তারা প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। তা মাদারিহাটে এমন জল আসার যে লাইন আছে সেটাকে বন্ধ করে দেবো, সমস্ত সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট থেকে নাম বাদ দিয়ে দেওয়া হবে, বিজেপির মেম্বার হলে আমাদের কাছে খবর আসবে তাকে সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে এমনকি হসপিটালে ভর্তি থেকেও তাকে দূরে সরিয়ে রাখা হবে, এ ধরনের প্রচার তো চলেছেই। কিন্তু তার সঙ্গে সঙ্গে আজকে যেভাবে তৃণমূল কংগ্রেস নৈহাটিতে কাজ চালাচ্ছে, ঠিক তার সঙ্গে কিন্তু একদম সুদূর এদিকের তারলাংড়ারও কোনো পার্থক্য নেই, আর ওদিকে সিতাইয়েরও কোনো পার্থক্য নেই। এভাবেই নির্বাচন চলেছে। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমরা নির্বাচনে আছি, আমরা নির্বাচন লড়ছি। আমাদের এজেন্টদের তুলে দেওয়ার পরেও বহু জায়গা থেকে আমরা এজেন্টদের বসিয়েছি। এ পর্যন্ত আমরা নির্বাচন কমিশনকে 16টা অভিযোগ আমরা জানিয়েছি, 27 জনকে আমাদের গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন জায়গায় বিজেপির যারা অর্গানাইজ করবেন, মানুষকে বার করবেন, তাদের দরজায় পুলিশ বসে গেছে। কার্যত এই নির্বাচনটা আমরা লড়ছি পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার্সদের বিরুদ্ধে। মানে আমাদের লড়াই এখন আর তৃণমূলের সঙ্গে নেই, কারণ তৃণমূলকে দেখে মানুষ কোনো নেতাকে দেখলে আজকে তারা বিরক্ত হচ্ছে। সেই জন্য তৃণমূল গোটা নির্বাচনটারই দায়িত্ব দিয়ে দিয়েছে পুলিশের ওপরে, সিভিক ভলেন্টিয়ার্সের ওপরে। তারা যেভাবে নির্বাচন করানো সেভাবে নির্বাচন করছে। কেন্দ্র নির্বাচন কমিশনের দ্বারা পরিচালিত নির্বাচন হলেও কেন্দ্রীয় বাহিনীকে যেখানে ইন্টিমিডেশন আছে, যেখানে আতঙ্কের আবহ তৈরি করে দেওয়া হয়েছে, সেখানে ঢোকানো হয়নি। যথারীতি তারা বাইরে দিয়ে ঘুরছে। আর কুইক অ্যাকশন টিম যে আছে তাদের রেসপন্সও একটু স্লো হয়ে যাচ্ছে এই কারণে, কারণ পরিকল্পিতভাবে তাদের অন্য রাস্তা দেখানো হচ্ছে। এর মধ্যে নির্বাচন চলেছে। নৈহাটির যে ঘটনা, যেভাবে নির্বাচনের দিন একেবারে চায়ের দোকানে এসে শুটাও, ওটা তো উপদ্রুত অঞ্চল হয়ে গেছে। তৃণমূলের কল্যাণে ওটা উপদ্রুত অঞ্চল হয়ে গেছে। নৈহাটি, ব্যারাকপুর, ভাটপাড়া কার্যত কি পরিস্থিতি দাঁড়িয়েছে আইন শৃঙ্খলা সকলে জানেন। অর্জুন সিং এর বাড়িতে বোমা পড়ছে, সেই বাড়িতে তো তার ছেলে আছে, সে তো বিধায়ক। এরা যে রাজ্যে প্রকাশ্যে দিবালোকে বিজেপির এমএলএর বাড়িতে বোমা বৃষ্টি হয়, তাহলে সেখানে তো এই ধরনের ঘটনা ঘটবেই। দেখার কিছু নেই। তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য তো এই রাজ্যে তৃণমূলের বিসর্জন প্রয়োজন আছে। গত 2 বছরের পরিসংখ্যান দেখুন, সবচেয়ে বেশি খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আর প্রত্যেকটা ক্ষেত্রেই অভিযোগের তীর বিজেপির দিকে নয়, তৃণমূলের দিকেই। প্রত্যেকটি পরিবার দাবি করেছে সিবিআই তদন্তের কারণে এই পুলিশ সিআইডির উপর তাদের কোনো আস্থা নেই। হাওড়ার তপন দত্ত খুনের পর তার স্ত্রী প্রতিমা দত্ত প্রথম সিবিআই তদন্তের দাবি করেন, পুলিশের বিরুদ্ধে তিনি অভিযোগ করেন, কারণ সেখানে সাপ্লিমেন্টারি চার্জশিট থেকে বেছে বেছে কয়েকজনের নাম বাদ দেওয়া হয়েছিল। তদন্ত চলছে, পুলিশের অসহযোগিতার মধ্যে দিয়ে তদন্ত চলছে, আর সেই প্রক্রিয়া তো এখনো চলছে। ওখানে তো তৃণমূল মেরেছে ওকে। দেখা গেছে যে উত্তরবঙ্গে মাদারিহাট এবং
বিজেপির প্রতীক যেখানে ছিল সেখানে সাদা সেলোটেপ দিয়ে দেওয়া এবং সেখানে কালার করে দেওয়া হচ্ছে। আর প্রার্থী 200 মিটারের মধ্যে প্রতীক চিহ্ন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে মেদিনীপুরে পাশের যে বিধানসভার বিধায়ক, সেই বিধায়ক প্রার্থীকে নিয়ে বিভিন্ন বুথে বুথে ঘুরছেন। তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস এগিয়ে বাংলা, সুতরাং এগুলো হবেই, এগুলো ধরে নিয়েই তো আমরা নির্বাচনে এসেছি। এবং এই নির্বাচন প্রক্রিয়া, এই ভোট সংস্কৃতির মধ্যে দিয়েই আমরা তৃণমূলকে বিদায় দিয়ে দেব। মানুষ তৃণমূলকে বিদায় দেবে, একটু অপেক্ষা করুন। একটু আগে আপনি যে ঘটনা উল্লেখ করলেন, রাহুল লোহারের গাড়ি ঘিরে বিক্ষোভ বা ভাঙচুর, সেখানে একটা অভিযোগ চা বাগানের শ্রমিকরা করছেন যে নির্বাচন এলেই এরা কেন আসে, সারা বছর আমাদের সুবিধা অসুবিধায় আমরা নেতৃত্বকে পাই না। পাতারিহাট তথা আলিপুরদুয়ার বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি, সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে 10 বছর। দেখুন, মানুষের কোনো জায়গায় অসন্তোষ থাকতেই পারে। মানুষ চায় যে সাংসদ প্রতিদিন তার বাড়ির সামনে থাকুক, কিন্তু বাস্তবে সম্ভব নয়। যিনি সাংসদ আছেন আমাদের ওখানে, তিনি অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি। তিনি চা বাগানেরই ছেলে, তার পরিবার সেখানে মজদুর ছিলেন, সেখানে স্কুলে শিক্ষক সে। তার জনপ্রিয়তা আছে বলেই পরপর দুবার ব্যাপক ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। তৃণমূলের এই আগ্রাসনের পরেও লোকসভাও তিনি নির্বাচিত হয়েছেন। হঠাৎ এমন কোনো ঘটনা ঘটতে পারে না যেখানে মাদারিহাটে সাধারণ চা বাগানের শ্রমিক তারা গাড়ি ভাঙচুর করবে, এটা কোনোদিন হতে পারেনি। এটা চা বাগানের শ্রমিকদের অপমান করা হচ্ছে। এটা তো সম্পূর্ণ তৃণমূলের পরিকল্পিত হামলা, তার সকালবেলার মুভমেন্টটাকে স্লো করে দেওয়া। এ তো লোকসভা নির্বাচন থেকে এই ট্রেনটা শুরু হয়েছে। 2024 থেকে দেখা যায় যে সমস্ত ক্ষেত্রে আমাদের যারা প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রত্যেকের গতি রুদ্ধ করা হয়েছে এইভাবে বিক্ষোভ দেখিয়ে। কোথাও লুচি তরকারি, কোথাও বিরিয়ানি, কোথাও মুড়ি চানাচুর, ভোট দিলেই তৃণমূলকে খাবারের প্যাকেট মিলছে। সবকটা নির্বাচনে যে কটা জায়গায় হচ্ছে। না, সেটা ভালো, মানুষকে খাওয়াকের মধ্যে কোনো ব্যাপার নেই। চপ মুড়ি না খাওয়ালেই হলো, প্রচন্ড সময় অ্যাসিড হবে। দিদি তো ওনার প্রতি একটু ভালোবাসা চপ মুড়ির প্রতি, বিরিয়ানি খাওয়ালে হয়তো ওটা শরীরের পক্ষে ভালো হবে, সেই জন্যই খাওয়াচ্ছে। হারোয়ার, দীপঙ্গা, শাসন ইত্যাদি এলাকায় উত্তেজনা, আইএসএফ প্রার্থী চাপা ভোটের অভিযোগ নিয়ে ভোটে গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে। আইএসএফ এর ভোটারদের বিভিন্ন জায়গায় ব্লক করা হচ্ছে। মেইনলি হারোয়া এই অভিযোগ উঠে আসছে। হারোয়া বিধানসভা কেন্দ্র, হারোয়া ওই অঞ্চলে অনেক শান্তিপূর্ণ মানুষের বসবাস আছে। আইএসএফ ও তাদের মধ্যে আছে। এখন ওগুলো হচ্ছে আগে সবাই কেউ সিপিএম ছিল, যারা সিপিএম ছিল তারা তৃণমূল হয়ে গেছে। খালি একমাত্র মজিদ মাস্টার বাজারে উনি খালি ঢুকতে পারেননি তৃণমূলে, উনি বারাসাতে ঘুরে বেড়াচ্ছেন। বাদ বাকি এই যে শওকত মোল্লা কে, আরাবুল কে, বা হাড়োয়ায় যারা আজকে নেতৃত্ব দিচ্ছে তৃণমূলের ব্লকের সভাপতিরা তো সবাই সিপিআইএম ছিল, সবাই শীর্ষ ছিল, এখন তৃণমূল হয়ে গেছে। তো ওখানে ওদের ভাগের লড়াই, কে কোন ভেড়ির দখল নেবে, কে কোনখানে সরকারি জমি তুলে দেবে কোনো বড় রিয়েল এস্টেট কোম্পানির হাতে, এই সমস্ত নিয়ে লড়াই। আইএসএফ প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, এই উপনির্বাচন, বিধানসভা উপনির্বাচনে আইএসএফ প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। না, মনে করছে ওরা আইএসএফ ওখানে শক্তিশালী, তা আমরা কি করতে পারি? ওদের সঙ্গে ওদের সম্পর্ক আছে, ধর্মনিরপেক্ষ ব্যাপার স্যাপার আছে, ওখানে তো আমরা বলতে পারি না। আমরা তো সেটা সাম্প্রদায়িক দল, ধর্মনিরপেক্ষ মানুষজন কিভাবে প্রতিক্রিয়া দেখাবে তাদের ব্যাপার। এই যে ভোটের বাইরে দিকে দিকে ধরপাকড়, ফের মালদার বৈষ্ণবনগর এলাকা থেকে 4 জনকে গ্রেপ্তার করলো পূর্ব বর্ধমান জেলা পুলিশ। সব মিলিয়ে বর্ধমানে গ্রেপ্তার সংখ্যা 5। ধৃতদের বাড়ি থেকে 15টি পেনড্রাইভ, ল্যাপটপ, কম্পিউটারের হার্ড ডিস্ক, ডায়েরি, ব্যাংক নথি বাজেয়াপ্ত করা হয়েছে। শুধু জেলা নয়, লালবাজারের কাছে দায়ের করা অভিযোগের ভিত্তিতেও কলকাতা পুলিশের জালে 2 প্রতারক বেহালার সরসোনার একটি স্কুলের 31 জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে পড়েছে। চোপড়া থেকে 2 জনকে গ্রেপ্তার করলো সরসোনা থানার পুলিশ। প্রশ্ন সেটা হলো যে সরসোনার টাকা উদ্ধার করতে উত্তর দিনাজপুরে গ্রেপ্তারি, বা আপনার বর্ধমানের টাকা মালদায় পড়ছে, এমনকি ভিন রাজ্যেও চলে গেছে বলে একটা অভিযোগ উঠে আসছে। আপনি চলে যান তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে,
বরানগর মিউনিসিপ্যালিটিতে যান, কামারহাটি মিউনিসিপ্যালিটিতে যান, সেখানে ওরা বলে দেবে যে কিভাবে অন্য জেলার তৃণমূল কংগ্রেস কর্মীদের প্রশ্ন করুন গিয়ে, তারা বলে দেবে কিভাবে অন্য জেলার মানুষজনকে এনে স্থানীয় বাড়ি ভাড়া করে রেখে তারপর তাদের সল্টলেক থেকে বা অন্য কোনো, সল্টলেক তো আছেই, আরো কটা স্কুল থেকে 8 পাস সার্টিফিকেট বানিয়ে তাদের চাকরি দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং তৃণমূল থাকবে, দুর্নীতি থাকবেন, এটা কল্পনাটা করেই বৃথা। গ্রেপ্তার করলে গোটা তৃণমূল দলটাই গ্রেপ্তার করতে হয়। হ্যাঁ, ওই এক দুটো মানুষকে গ্রেপ্তার করে কিছু হবে না। মুখ্যমন্ত্রী একটা ফেস সেভিং এর চেষ্টা করেন, ওনার এটা পালা করে করে করার অভ্যাস আছে। মাঝখানে বলেছিলেন কাটপানি ফেরত দাও, তারপরে বললেন দিদির রক্ষা কবচ, কেউ গ্রামে ঢুকতে পারলো না। আবাস যোজনার প্রবল বিক্ষোভকে কেউ সামাল দিতে পারছে না, ওই জন্য সেটাকে কাউন্টার করার জন্য নিয়ে আসা হয়েছে ট্যাপ কেলেঙ্কারি। ট্যাপটা দেওয়া হয়েছিল এই কারণে যেন কেলেঙ্কারি হবে, কিছু লোক করে কমে খেতে পারে। আপনাদের অন্যতম শীর্ষস্থানীয় নেতাদের মুখে প্রায় শোনা যায় বুলডোজার আর যোগীর মতো বুলডোজার চালিয়ে দেবে। আজ সেই বুলডোজারের সামনে স্পিড ব্রেকার হয়ে দাঁড়িয়ে পড়লো আদালত। দেখা গেল আদালত থেকে জানিয়ে দেওয়া হলো কারো বাড়ি বুলডোজ করা যাবে না এবং সেক্ষেত্রে প্রায়ার নোটিশ দিতে হবে। আদালতের যদি সেই ব্যক্তি যান, আদালতের অনুমতি দিতে হবে। ফুটপাত সরকার চাইলে বেআইনি বলে কারো বাড়িতে বুলডোজ করতে পারবে না। এই বুলডোজার তত্ত্ব এবার তাহলে বাংলার বিজেপির তো সমস্ত বাড়ি পঞ্চায়েত নির্বাচনের পর আর 2021-এর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বিজেপি কর্মীদের বাড়ি তো বুলডোজার দিয়ে ভেঙে, জেসিপি দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। তার মানে আদালতকে স্পষ্ট করে দিতে হবে বুলডোজার চলবে না, জেসিপি দিয়ে বিজেপির কর্মীদের বাড়ি ভাঙতে হবে, এটাই বলছেন। আদালতকে এটাও দেখতে হবে। আর বুলডোজার তত্ত্ব বলে কি করেছে, জিরো টলারেন্স, এইটাই যোগীজি বলেছেন। আজকে উত্তরপ্রদেশে আপনি যান, যারা বাঙালিরা বসবাস করেন, বাংলার তো আপনারা খবর করবেন, বাঙালিদের সঙ্গে গিয়ে কথা বলুন যে এই রাজ্যে তারা তাদের মেয়ে টিউশন গেলে বেনারস বলুন, এলাহাবাদ বলুন, লখনৌ বলুন, যেখানে বলবেন তারা নির্ভয়ে পড়াশোনা করতে যেতে পারছে, মানুষ খুশি। এখানে সমালোচনা করছেন যারা, তাদের পরিযায়ী শ্রমিকরা বাংলার বাইরে গিয়ে খুশি। এখানে উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা যাদের প্রগতিশীল বুদ্ধিজীবীদের হাত ছেড়ে দিয়ে তারা এখন ব্যাঙ্গালোরে চাকরি করে খুশি। আর যারা প্রবাসী বাঙালি আছে তারা উত্তরপ্রদেশের যোগীর শাসনে খুশি। তার জন্য সব জায়গায় বিজেপি জিতছে। কিছুক্ষণ আগে নৈহাটিতে একজন ফেক ভোটারকে মানুষ হাতে নাতে ধরেছে, কিন্তু তারপর দেখা যায় যে পুলিশ এসে তাকে সেখান থেকে সরিয়ে উদ্ধার করে। আমি তো বলছি নির্বাচনটা আমরা লড়ছি পুলিশের বিরুদ্ধে, তৃণমূল তো মার্কেটে নেই, লড়াই তো করছে পুলিশ আর সিভিক ভলেন্টিয়ার। সুতরাং তাদের একজন কর্মীকে ধরে ফেলেছে, পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যাবে, এটি তো স্বাভাবিক। এই যে মানুষ বেরিয়ে আসছে নৈহাটির মতো জায়গায়, যদি মানুষ এই প্রতিরোধ করছে তার অর্থ কি? যে পশ্চিমবঙ্গের মানুষ ভয় মুক্ত হচ্ছে ধীরে ধীরে, এবং তার জনবিস্ফোরণটা আর আগামী 6 মাসের মধ্যেই দেখতে পাবেন। শিশির বাজোরিয়া আজকে ইলেকশন কমিশনে যা অভিযোগ করেছেন বিজেপি, একটু আগে আপনি আজকে প্রেস কনফারেন্সে যে অভিযোগ করলেন যে বিজেপি কর্মীদের গৃহবন্দী করে রাখা হচ্ছে, নির্বাচন কমিশনের তরফে জানানো হলো এই অভিযোগ নস্যাৎ করা হচ্ছে। কারণ সেক্টর অফিসার কিউআরটি টিম একই রিপোর্ট দিয়েছে, কোনো নেতার বাড়ির সামনে কোনো পুলিশ মোতায়েন নেই। নির্বাচন কমিশন তারা জানাচ্ছেন যে সেক্টর অফিসার এবং কিউআরটি টিম তারা স্পটে গিয়েছে, ঘুরে দেখে এসেছে, কোনো নেতার বাড়ির সামনে যখন যায় তখন খবর পেয়ে যায়, তখন সেখান থেকে সরে যায়। তো স্বাভাবিকভাবে যেটা তারা চোখে দেখেছে সেই রিপোর্ট দিয়েছে। আপনারা দেখেছেন তো যখন কেন্দ্রের টিম আসে এখানে মিড ডে মিল কিভাবে চলছে দেখতে, তখন দেখেননি? মাথায় শাওয়ার ক্যাপ পরা, হাতে গ্লাভস পরে মহিলারা রান্না করছেন, এই দৃশ্য দেখেছে কোনোদিন বাংলার মানুষ? কত সুন্দর ব্যবস্থা, আগেই খবর দিয়ে দিচ্ছিল কোথায় যাচ্ছে। কিউআরটি টিম যে যাবে সেটাকে অপারেট করছে কে? পুলিশ। চেনাচ্ছে পুলিশ, বলে যে ওটা সরে যা, আবার পরে আসবি, ব্যাস, এক গল্প শেষ। আজকে আরজিকর ধর্ষণ খুনকাণ্ডের সঞ্জয় রায়ের বিচার পর্বের তৃতীয় দিন। প্রথম দিন বেরোনোর সময় তিনি প্রাক্তন পুলিশ কমিশনারের নাম বলেছেন। তা গতকাল দেখা গেল সেখানে অন্য অনেকগুলি গাড়ি রাখা হয়েছিল, তাকে অন্য গাড়িতে বের করে নিয়ে যাওয়া হয়, বাড়ানো হয়েছে নিরাপত্তা। পুলিশ কমিশনের নাম বলা এবং পুলিশের কৌশল বদল, ওই যেভাবে কুণাল ঘোষকে করেছিল, মুখ দিয়ে বিকৃত আওয়াজ করে কুণাল ঘোষের কণ্ঠস্বর যাতে সংবাদ মাধ্যমে না আসে তার চেষ্টা করেছিল। পুলিশ যেভাবে গাড়ির বনেট চাপড়ে দিয়ে
কুণাল ঘোষের আর্তনাদকে, আর্তচিৎকারকে বাজেয়াপ্ত করেছিল। এর ক্ষেত্রেও তাই হচ্ছে, স্টাইল অফ ফাংশনিং তো একই। গতকালের পথ দুর্ঘটনায় 11 বছরের বালকের মৃত্যু বাসে বাসে রেশারেশির কারণে, তাতে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে পুলিশ। আইন কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে যে অটো চালক মহিলা এবং তার সন্তানকে অভিযোগ উদ্ধার করেছিলেন, তিনিও অভিযোগ করছেন যে তিনি কথা জানাতে যান নিকটবর্তী পুলিশ কিয়স্কে, তখন সেখানে কর্তব্যরত পুলিশ তাচ্ছিল্য সুরে কথা বলে, কোনো সাহায্য করতে এগিয়ে আসেনি। একই অভিযোগ করেছেন মৃত বাচ্চাটির মাও। না দেখুন, এটা অত্যন্ত একটা মর্মান্তিক, মানে হৃদয় বিদারক ঘটনা। তবে এই বাসের রেসারেসিতে তো দীর্ঘদিন ধরে মানুষ মারা গেছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা কিন্তু চলে বাসের রেসারে। এরা এই সমস্যার একটা কিন্তু স্থায়ী সমাধান দরকার। কিন্তু মুশকিল যে পশ্চিমবঙ্গে যখনই এ ধরনের কোনো ঘটনা সামনে আসে, সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর একটা রেকর্ড করা বিবৃতি আছে যে আমরা কঠোর আইন নিয়ে আসছি বা কঠোর পদক্ষেপ নেবে। মানুষ কিন্তু এই ধরনের কোনো কঠোর পদক্ষেপ এখন পর্যন্ত দেখতে পায়নি। পুলিশের এই বিরুদ্ধে এই যে অটো চালকের অভিযোগ যে পুলিশ কিয়স্কে জানাতে গেছেন, তিনি তাকে সরিয়ে দিয়েছেন, কথা বলতেই চান। পুলিশ জানে এই সরকারটা আমার সরকার। কিছু পুলিশ ভয়ে ভক্তিতে আত্মসমর্পণ করেছে, আর কিছু পুলিশ এই তৃণমূলের লুঠের সাম্রাজ্যে তারাও অংশীদার হয়ে গেছে। তো পুলিশ জানে এটা পুলিশ স্টেট, ফলে পুলিশ এ ধরনের আচরণ করবে, এতে আশ্চর্যের কিছু নেই। এটাই পশ্চিমবঙ্গ। জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে বা যা চূড়ান্ত একটা ফরম্যাটে ছিল, সেখানে দাবি ছিল বিভিন্ন রেফার সমস্যা, বেড না থাকা ইত্যাদি নিয়ে। তারপরে এই শিশুর ক্ষেত্রে আহত অবস্থায় তার মা এবং অটো চালক যখন তাকে নিয়ে ঘুরেছে, দেখা যাচ্ছে একাধিক হাসপাতাল নিয়ে গেলেও সেখানে চিকিৎসা না করেই তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে, অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। আরজিকরের আন্দোলন, স্বাস্থ্য ব্যবস্থা, সমাজ ব্যবস্থা একই সাথে পরিবর্তনের আন্দোলন, তারপর এই ছবি। আপনি কি মনে করেছেন এই আন্দোলনের প্রভাব কোনো জনমনে মানে খুব একটা বেশি প্রতিফলিত হয়েছে কোনো জায়গায়? আন্দোলন হয়েছে, মানুষ তার ক্ষোভ উগড়ে দিয়েছে, কিন্তু সেখান থেকে সরকার কোনো শিক্ষা নিয়েছে? সরকার কোনো পদক্ষেপ নিয়েছে? সরকার এই আন্দোলনকে প্রশমিত করবার চেষ্টা করেছে, আন্দোলনকে কালিমালিপ্ত করবার চেষ্টা করেছে, এই আন্দোলনের সম্পর্কে মিথ্যা প্রচার করেছে এবং আন্দোলনকারীদের চরিত্র হনন করেছে। আর বহু হসপিটালে রেফার এ কারণেই করছে কারণ সরকারের সেই পরিকাঠামো নেই। একটা বেডে তো আর 5টা রুগীকে রাখা যায় না। জেলা হসপিটালগুলোর কি অবস্থা, জীবনদায়ী ওষুধ নেই। বহু জেলা হসপিটালে মানে কেমোর যে সাইকেল সেটা কমপ্লিট করবার মতো মেডিসিন নেই। তো এইটা যেটা আমরা বারবার বলেছি, জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছেন সেই আন্দোলনে যৌক্তিকতা আছে, সেই দাবিগুলোকে আমরা সমর্থন করছি, আমরা সলিডারিটি জানিয়েছি তাদের। আর কিছু মানুষ আবার তার মধ্যে প্রাসঙ্গিক হওয়ার জন্য ঢুকে পড়ে বিজেপি গো ব্যাক বলেছে, সব রকমই চলছে।